আসসালামু আলাইকুম। আমি এনাম আবারও হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সার্ক নিয়ে মানে কিছু কথা বলবো, বিশেষ করে ভারতের আগ্রাসন এবং ভারতের উপরে আমাদের প্রচণ্ড হেটিজম ছড়াচ্ছে ভারতের ইউটিউবাররা, তারপরে টেলিভিশন চ্যানেলরা, এবং আমরা জানি যে গদি মিডিয়া। তো ভারতের এই আগ্রাসনের মানে আমরা প্রতি উত্তর বা আনসারটা আমরা কিভাবে দিব সেটার উপরে এই ভিডিওটা, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশকে ভারতের আগামী যে কোনো আগ্রাসন আমরা কিভাবে রুখে দিতে পারি সেটার একটা পরিকল্পনাও আমাদের ডক্টর ইউনূস সরকারের রাখা উচিত। আমরা যেভাবে দেখলাম যে বাংলাদেশের অভ্যন্তরে যেরকম অশান্তি সৃষ্টি হয়েছে সেই 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা যাওয়ার পর থেকে, তো সংস্কার একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি। মানে গার্মেন্টসে অস্থিরতা, আশুলিয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়া, গার্মেন্টসওয়ালারা বেতন দিচ্ছে না, শ্রমিকরা গুজব ছড়িয়ে রাস্তায় নেমে আসতেছে। কোনটা বিষয় না, আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের বাসার সামনে গিয়ে তারা আবার বেশ ধরতেছে আর কি। হ্যাঁ, দাড়ি টাড়ি লাগায়, মানে এখন তো সব দাড়ি মানে সুন্নাতি লেবাসের আন্দোলন আর কি। ইলিয়াস কাঞ্চন সাহেব উনি আবার তাদের সাথে যোগ দিচ্ছে। কেন ভাই এগুলা অস্থিরতা কেন তৈরি করেন? 35 বছর চাকরির জন্য লাগে। মানে কে জানি বলতেছিলেন যে সরকারি চাকরি কেন করতে হবে, সরকারি চাকরির মধ্যে ওই ঘুষটা একেবারে বন্ধ করে দেন। বন্ধ করে দিলে এই আপনি 30 বছর, 25 বছর, 50 বছর দিলেও সরকারি কেউ চাকরি করবে না। ওখানে একটা সরকারি চাকরি করার মানে সবচেয়ে বড় কি বলে বেনিফিটটা কি, যে তারা বসে বসে মানে ঘুষ খাওয়ার মধ্যে ঢুকে যায়, এবং তারা এটাই হচ্ছে তাদের পরিকল্পনা, যে তারা কি বলে কাজ করে, হার্ড ওয়ার্ক করে যে তাদের জীবন অতিবাহিত করবে, এটা তাদের মানে সংকল্পনা। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে ঘুষ খাওয়া। এই মানে ঘুষটা আপনি সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে সরকারি যে চাকরি আছে এখান থেকে উঠায় দেন, তাহলে দেখবেন যে কেউ আর আন্দোলন করতেছে না, তারা একদম অস্থির হয়ে গেছে। মানে একজন তো শুয়ে পড়ে বলতেছে যে আমার মানে মা শেখ হাসিনাকে কেন ছাড়লাম আমরা, আমাদেরকে পুলিশ এসে মারতেছে। তবে এটা ওখানে যমুনার সামনে গিয়া মানে হট্টগোল করো, রাত হয়ে গেছে সেখানে। এবং আমি ওই যে ডক্টর ইউনূসের আসলে একটু ক্রিটিসাইজও করি, কারণ ওখানেও দেখলাম যে নেগোসিয়েশন করতেছে নাহিদ আর আসিফ মাহমুদ, সম্ভবত ডক্টর ইউনূসের বাসার এরকম। তো এদের তারা আবার ওখান থেকে রাতে এরকম ঘোষণা দিল যে না আমরা এখন চলে যাব। তো দেখেন এইরকম নানা রকমের অস্থিরতা হচ্ছে। পাহাড়ি যারা আছে উপজাতি, তাদেরকে নামাই দিছে। ত্রিপুরার রাজা এসে হুমকি দিচ্ছে ওখানে যে বাংলাদেশ টুকরা করে দেব। তারপরে এদিকে হিন্দুদেরকে নিয়ে এখনো তারা গুজব ছড়াচ্ছে। ভারতের মিডিয়ারা একেবারে সয়লাব করে দিল এগুলা নিয়ে। তো এখন এইসব অ্যাগ্রাসনের প্রতি উত্তর তো দেওয়াই লাগবে। আমরা যদি চুপচাপ বসে থাকি, ইলিশ পাঠাচ্ছি কেন এখন, এইটা নিয়েও ইলিশ লাগবে না তোর, ইলিশ তুই খা, এরকম একটা গালাগালি করতেছে রিপাবলিক টেলিভিশন। তো আমরা একটু ফেড আপ সেই আনসার বিদ্রোহ থেকে, গোপালগঞ্জের মানুষজনের ওখানে সেনাবাহিনীর উপরে হামলা, তারপরে আহত করা, তারপরে বিএনপির মিছিলে মানে মানুষ মেরে ফেলা গোপালগঞ্জে, এগুলো আমরা দেখলাম। এবং আমরা সচিবালয়ের ওখানে হট্টগোল দেখছি। কালকেও 17 জন উপসচিবের শাস্তি হয়েছে আর কি। মানে তারা এগুলোর মধ্যে ইনভলভ, ডিসি অ্যাপয়েন্টমেন্ট, এটা সেটা। তারপরে কি বলে কোর্টের মধ্যে দেখলাম যে কু হয়ে যাচ্ছিল। তো এইরকম একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে এগুলো আমরা বুঝতে পারি যে সবাই বলতেছে যে আপনারা সবাই জানেন যে কনস্পাইরেসি। এখন বাইরের শত্রুটাকে ভারত এবং ভিতরের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। মানে সরকারের প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগের মানে লোকজন আছে, ইভেন এই উপদেষ্টার দেশের ভিতরেও আওয়ামী লীগের আদর্শের লোকজন আছে। তা আপনি কারে ধরবেন, কারে জেলে ঢুকাবেন, কারে থামাবেন? এখানে সবাই তো আপনার ডাইনে বাঁয়ে উপরে নিচে সব জায়গাতে কিলবিল কিলবিল করতেছে। তো ভেতরের শত্রু তো আপনি ডক্টর ইউনূস হয়ে গেছেন যে অতি মাত্রায় মানে ভালো মানুষ আর কি। তো এই ভালো মানুষের কি কোনো দাম আছে এই ভারতের কাছে বা আওয়ামী লীগের কাছে? তো দেখেন এই যে সার্কের এই চেহারাটা একটু দেখি। ভারতের চারিদিকে যারা আছে, কে কে আছে? আমাদের সার্কটা
মানে নতুন করে আবার শুরু করার একটা প্রস্তাব ছিল। জাতিসংঘে যখন ডক্টর ইউনূস গিয়েছিল, শাহবাজ শরীফের সাথে এটা নিয়ে আলাপ করেছে, নেপালের ওখানেও, এবং শোনা যাচ্ছিল যে ওখানেই একটা অধিবেশন বা একটা সম্মেলনের মতো একটা বৈঠক হয়ে যেতে পারে আর কি। তো জয়শঙ্কর আবার এগুলা করেনি, সে বিমস্টেক নিয়ে আবার ব্যস্ত হয়ে গেছে, এবং সেখানে বিমস্টেকে তারা বলে সার্কের অল্টারনেটিভ বানাইছে হচ্ছে বিমস্টেক। তো ওখানে 3টা দেশকে সম্ভবত বাদ দিছে বিমস্টেক থেকে, সম্ভবত পাকিস্তানও নাই ওটার মধ্যে। তো বিমস্টেকটা অল্টারনেটিভ দেখাচ্ছে, এবং সার্কের ব্যাপারে ইন্টারেস্টেড না মোদি, কারণ সেই 2014 সাল থেকে এই মানে সন্ত্রাসী এইসব কথাটা বলে পাকিস্তানে যাব না এইসব বলে সার্কটাকে অফ করে রাখছিল। তো এখন মূল কথা হচ্ছে কি যে ভারত ইন্টারেস্টেড না এই সার্কের মানে কোনো সামনে অগ্রসর হওয়ার বা সার্কটাকে আবার পুনর্জীবিত করার কোনো আগ্রহ তাদের মধ্যে নাই। তাহলে এখন কথাবার্তা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে সার্কের মধ্যে আমরা একটু জেনে নিই, দেখে নিই। এই দেখেন এই ম্যাপ, আমরা ম্যাপের মধ্যে যেটা দেখতেছি 8টা দেশ: বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। তাহলে এই 8টা দেশ ছিল। এখন ইন্ডিয়া যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি? ইন্ডিয়া তাহলে সরে যাক, ইন্ডিয়াকে আমরা সার্কের মধ্যে না রাখি। হ্যাঁ, তাহলে এখানে সার্কটা যদি আমরা আরেকটু বাড়াই তাহলে মানে ম্যাপটা কি হইতে পারে? যে দেখেন সার্কের মধ্যে আমরা যেই ম্যাপটা পাচ্ছি, তো এটার বাইরে কিন্তু আরো দেশ আছে। তো আমরা আসলে ইন্ডিয়া যদি আগ্রহী না থাকে তাহলে ইন্ডিয়ার পরিবর্তে আমরা চায়নাকে রাখতে পারি, এবং এবং আমরা যদি এটাকে তাজিকিস্তান পর্যন্ত, তুর্কমেনিস্তান পর্যন্ত নিতে পারি, তো সেটারও দেখার বিবেচনা করা যেতে পারে। এবং পাশাপাশি বার্মা, তো বার্মার সাথেও কিন্তু মানে এটাকে একটু এক্সপান্ড করা আর কি। এবং দেখেন আমরা আসলে শুনতেছিলাম যে সাপটা চুক্তির মধ্যে ভারতে অনেক প্রোডাক্ট আছে যেটাতে জিরো ট্যাক্সের মধ্যে এক্সপোর্ট করা যায় আর কি, এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। তো সাপটা পাকিস্তানের সাথেও আছে। তো সাপটার মধ্যে যেরকম আমি শুনতেছিলাম যে গার্মেন্টস ওখানে কিন্তু পাঠানো যাইতে পারে। তো ওখানে গার্মেন্টসের মধ্যে নাকি প্রায় 60 বা 68% ট্যাক্স ধরে রাখছে পাকিস্তান। তো এটাও কথা হচ্ছে যে জুট আছে, জুটটাও তাদের ওখানে অনেক দরকার। তো এই প্রোডাক্ট যেগুলো আছে আমার মতে সাপটা চুক্তির মধ্যে প্রত্যেকটা দেশেই, মানে এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি না থাকে একদম তাকে সার্ক থেকে বের করে ফেলো, এবং সাপটা চুক্তির মধ্যে সবাইকে নিয়ে আসা, এবং জিরো ট্যাক্সের মধ্যে যেটা করলে হবে কি যে অ্যাটলিস্ট বাংলাদেশে যেসব জিনিস উৎপাদিত হয় সেগুলি হয়তো মানে পাকিস্তানেও আমরা দেখতে পাবো, এবং মোটর সাইকেল, গাড়ি এগুলোও বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে। তো সেগুলো যেসব প্রোডাক্ট হয়তো ওখানে প্রয়োজন আছে, ইলেকট্রনিক্সের, এসি, তারপর থেকে যে কোনো কিছু আর কি আমরা রপ্তানি করতে পারবো। এবং এই বাজারগুলোও তৈরি করা খুব জরুরি। আমরা শুধু গার্মেন্টস নিয়ে বসে আছি, গার্মেন্টসের বাইরে মানে ইন্ডিয়াতে সবচেয়ে হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিং হয় হচ্ছে ডায়মন্ড পলিশিং ইন্ডাস্ট্রি থেকে। তো সেইটাও কিন্তু আমাদের বাংলাদেশে করতে পারি। হ্যাঁ, এইগুলো ওই ছোট ছোট ওই কি বলে জায়গাতে কিন্তু হয়। গার্মেন্টসে যেরকম ওরা একটা ফ্লোর নিয়ে নেয়, নিয়ে তারা কাজ করে এই সেভাবে আর কি, এবং প্রচুর প্রচুর ডলার আসে ওখান থেকে। মানে আনকাট ডায়মন্ড এগুলো আসে, মানে এলসি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আনকাট ডায়মন্ড যেগুলো আছে সেগুলো আসে, এবং তারা এগুলো নিয়ে এসে ওই এলসি যারা মানে ডায়মন্ডের নির্দিষ্ট ডিজাইন দিয়ে দেয় সেভাবে ওই কি বলে কাটিং করে ডায়মন্ডটা আবার এক্সপোর্ট করে দিতে হয়। তো এগুলো খুব সিকিউর জায়গা হইতে হয়। তো এটা আমার মনে হয় যে কোনো ব্যাপার না। ভারতের টার্গেট হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস যেটা আছে একদম ভ্যানিশ করে দাও, এবং সাথে সাথে শেখ হাসিনা মানে সে $10 বিলিয়ন পাচার করছে, তার ছেলে $300 মিলিয়ন পাচার করছে, তারপরে $48 মিলিয়ন বা এরকম আর কি। এবং আমি আজকে টাইম একটা টেলিভিশন আছে আমেরিকার, তো সেটা দেখতেছিলাম যে সেখানে সিজার একটা ছেলে আছে, তো তার বাবা সম্ভবত বিএনপি করতো আর কি। তো সে এরকম একটা এফবিআই কে দিয়ে কিছু মানে ডকুমেন্ট উদ্ধার করছে, এবং আমি আজকেই তার সাক্ষাৎকার দেখতেছিলাম। তো সে নিজেই বলতেছিল যে $300 মিলিয়ন শেখ হাসিনা পাচার করছে, ওর ছেলে 48 আমি এক্সাক্ট ফিগারটা না বলে গেছি আর কি। তো আপনারা ওখানে এই টাইম যে ইয়েটা আছে টেলিভিশন আছে ইউটিউবে এই ভিডিওটা দেখতে পারেন আর কি।
তো সে বলছে যে মানে আরো অনেক ডকুমেন্ট সে দিতে পারবে শেখ হাসিনার এই মানে টাকা পাচারের ব্যাপারগুলি, এবং তাকে মানে বছর খানেক ধরে আমেরিকার সরকার মানে এফবিআই কে ঘুষ দেওয়ার কারণে, যেহেতু তার বন্ধু ছিল এফবিআই এজেন্ট, তো এই বন্ধুত্বের কারণে টাকা পয়সা দিয়ে হয়তো কিছু ডকুমেন্ট উনি উদ্ধার করেছিলেন, কিন্তু আলটিমেটলি এটা ছড়াছড়ি জানাজানি হয়ে যায় এবং আমেরিকাতেও কেস হয় এবং সেখানে তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা লম্বা সময় উনি জেল খাটছেন ওখানে, এবং এখন উনি মুক্ত। উনি বাংলাদেশের সরকারকে সাহায্য করতে চান এই ডকুমেন্ট এবং এই ইনফরমেশনগুলো দিয়ে, যে কোথায় কোথায় সে জানে যে জয় টাকা পাচার করেছে বা শেখ হাসিনার ফ্যামিলি। সে বলতেছে যে $10 বিলিয়ন মানে লন্ডন বা অন্যান্য জায়গাতে পাচার করছে। আমাদের এখন রিজার্ভ হচ্ছে যে 20 বা 21 বিলিয়ন ডলার। আর এই মহিলা, এই সিজার একটা সোর্সই বলতেছে যে 10 বিলিয়ন। মানে যেই মানে রকেটটা বাংলাদেশ থেকে স্যাটেলাইটটা যেটা লঞ্চ করা হয়, সেটা কনসালটেন্সি কোর্স হচ্ছে যে জয়ের বন্ধু, এবং সেই কনসালটেন্টের কাছ থেকে আবার জয়ের নিজস্ব যে কোম্পানি একটা আছে, কনসাল্টিং কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং সম্ভবত, সেখানেও সে কাজ করছে। মানে এক হচ্ছে যে বন্ধুকে দেখিয়ে টাকা বের করছে, এবং বন্ধুর ওই কোম্পানির কাছ থেকে সাব কন্ট্রাক্ট বা সাব কনসালটেন্ট হিসাবে তার কোম্পানিও প্রায় 300 মিলিয়ন ডলার ইয়ে করছে। এবং দেখেন এই প্রজেক্টের অরিজিনাল কস্ট ছিল তার মতে $450 মিলিয়ন, সেটাকে মানে $1+ বিলিয়ন কস্ট বানাইছে আর কি এরা। এরকম মানে এদের তো মায়া দয়া বলে কিছু নাই, এবং বাংলাদেশের টাকা এরা কিভাবে হরিলুট করে নিয়ে গেছে। এবং দেখেন শেখ হাসিনা বলতো না যে আমি যেভাবে আমি মানে ওই আগের মতো করে দিব, ঠিক যেখানে যখন সে পাওয়ার নিছিল ওই রকম, যে যখন বাংলাদেশের অবস্থাটা যেরকম ছিল ঠিক ওই ছেড়ে যাওয়ার সময় সেরকম খোকলা করে দিয়ে গেছে আর কি। এটা আমার মনে হয় যে খুব বড় একটা অন্যায়, এবং এই সিজারকে বাংলাদেশে মানে ওই বাংলাদেশেও তার নামে কিন্তু ইয়ে করা হয়, মামলা আছে আর কি, এবং সেই মামলার সাথে মাহমুদুর রহমান তারপরে শফিক রেহমান সাহেবও ইনভলভ মানে আছে, এবং তাদের একই মামলার আসামি করা হয়েছে আর কি। তো সিজারকে নিয়ে বাংলাদেশে আসা উচিত, এবং এই তাকে তার যেহেতু সে হেল্প করতে চাচ্ছে, আমার মনে হয় যে সরকার তার এই সাহায্যটা নিতে পারে, এবং একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটা দেখে এটার একটা বিচার খুব ইমিডিয়েটলি আরও কেস ফাইল করে এবং শেখ হাসিনাকে নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত। এবং আমি যেটা বলছি যে সার্ক নিয়ে আসলে ইমিডিয়েটলি এটা ডক্টর ইউনূস এবং অন্যান্য যারা আছে তাদের সাথে বৈঠক করে ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়নাকে ইনক্লুড করে এটা সার্ক চলুক। এটা ছাড়া আসলে ভারতকে মানে কাউন্টার ইয়ে করার জন্য আমার মনে হয় যে যথেষ্ট, এবং তারা যেটা মনে করতেছে যে না বাংলাদেশ চেয়েছিল, তারা সুযোগ দেয় নাই, তারা বিমস্টেক নিয়ে লেগে পড়ছে আমেরিকাতে। তো আমার মতে সার্কটাকে অফ না করে তারা যেহেতু এটা কবর দিয়ে দিতে চাচ্ছে, এটাকে আমাদেরকে আবার বাঁচায় রাখতে হবে, এবং এখানে সবাই মিলে যদি পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যদি চায়নার কাছে অ্যাপ্রোচ করে, আমার মনে হয় যে সার্কের মধ্যে চায়নার একটা বড় ইনভলভমেন্ট থাকলে আমরা এই অঞ্চলের দেশগুলোর মানুষ যারা আছে তারা সবাই সেফ থাকবো আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আশা করি আপনাদের সাথে যে এই বিষয়টা নিয়ে উত্থাপন করতে চাইছিলাম পুরোটা পারলাম, এবং আমার মনে হয় যে আঞ্চলিক যেই আগ্রাসন ভারতের, সেই আগ্রাসন থেকে আমরা নিজেদেরকে একটু সেফ রাখি। এটার জন্য আর কি কি করা দরকার আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।